তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে এবং এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সর্বোচ্চ বেশি সংখ্যক আসছে এ পর্যন্ত। যখন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভে যাবে বিগত দিনে 50% প্লাস প্রশ্ন পাবে যে এই টাইপের বলা হচ্ছিল যে এখানে ধারাটার সমষ্টি নির্ণয় করো। তো এখানে প্রশ্ন বলা হচ্ছে 1 + 2 + 3 + প্লাস এই ধারাটির সমষ্টি কি করে নির্ণয় করা যায় বা এই ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম। প্রথমে বেসিক গঠন বা বেসিক স্ট্রাকচার শুরু করতে থাকে as include stadio.h মেইন লেখা ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ শুরু। এতটুকু আবশ্যিক অংশ প্রত্যেকটা প্রোগ্রামের জন্য থাকবেই থাকবে। ওইটুকু আমি লিখে নেবেন। আচ্ছা তাই দিলাম। তারপরে কি করব? তারপর প্রশ্নটা ভালোভাবে করবা। প্রশ্ন বলা হচ্ছে 1 + 2 + 3 + প্লাস এর তার সমষ্টি নির্ণয় করতে। এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো প্রত্যেকটা যোগ করলে ফলাফল পূর্ণ সংখ্যা আসবে কিনা বলো। এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নয় কি, এবং এগুলো যদি যোগ করা হয় যোগ করে ফলাফল যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলো। অলরেডি তোমরা জানো যে দেয়া পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য প্রোগ্রামের ভিতরে ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করা হয়। সবাই সাথে কথা বলো, বি টাইপের ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করা হয়। এজন্য সেকেন্ড ব্র্যাকেটের নিচে শুরুতে লেখা আইএনটি। ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করার জন্য, ইন্টিজার টাইপের ডাটা ডিক্লারেশনের জন্য এখানে আইএনটি লেখা হয়েছে। কেন স্যার? সংখ্যাগুলো যোগ করলে পূর্ণ সংখ্যা হবে, সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে না, যোগ করলে ফলাফল যেটা আসবে সেটা পূর্ণ হবে। এজন্য এখানে আইএনটি লেখা হয়েছে। তারপর বোর্ডে তোমরা যে ধারাটা দেখতে পাচ্ছ যে ধারার প্রথম পদ 1 শেষ পদ হচ্ছে কেন প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। যাও সংশোধন যাও আজকে একটা প্রশ্ন। এখানে পূর্ণ সংখ্যার জন্য তোমরা ইন্টিজার টাইপের ডাটা নিয়েছো, তার জন্য আইএনটি লিখেছো। তোমরা হচ্ছে কি? তারপর এই ধারাটার প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ কত? কথা বলো। প্রথম পদ 1, শেষ পদ 3। প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কত কত করে? 1 করে বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এই ধারাটার প্রথম পদের জন্য আমরা এখানে আই নামক চলক দিয়েছি। সবাই সাথে আই নামক চলক কেন নিয়েছি? কথা বলো লাগবে বাবা। আই নামক চলক কেন নিয়েছি? প্রথম পদের জন্য। সবাই সাথে আই নামক চলক কেন নিয়েছি? প্রথম পদের জন্য আই নেওয়া হয়েছে। এখানে শেষ পদের জন্য নেওয়া হয়েছে কেন? সবাই সাথে শেষ পদের জন্য আরেকবার শেষ পদের জন্য এবং বলে দেখো এর পিছনে এখানে শেষ পদের জন্য এন নেওয়া হয়েছে। বুঝতে পারছো ভাই? এবং তোমরা চাচ্ছ এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে, এই ধারাটির সমষ্টি বের করতে, যার জন্য এখানে এস লেখা হয়েছে। বলো বুঝছো কি? তাহলে তোমার সামো লিখতে পারতে ইচ্ছা তোমার। কথা বোঝা গেছে? সবার সাথে প্রথম লাইনটা রেখা বলো। এখানে আইএনটি কেন লিখতেছ? প্রশ্ন বলছে 1 + 2 + 3 + প্লাস এর ধারাটির সমষ্টি নির্ণয় করে যাবে। তো এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে গেলে ফলাফল পূর্ণই আসবে। এটা প্রত্যেকটা সংখ্যা পূর্ণ সংখ্যা। তো এই জন্য এখানে ইন্টিজার টাইপের ডাটা ডিক্লারেশন করা হয়েছে, ইন্টিজার টাইপের ডাটা নেওয়া হয়েছে। আর ইন্টিজার টাইপের ডাটা সংক্ষিপ্ত তোমরা জানো আইএনটি, এই জন্য এখানে লেখা হয়েছে আসলে আইএনটি। বলো বুঝছো কি? এখানে আই কেন লেখা হয়েছে? প্রথম কথা বলতে হবে। আই কেন লেখা হচ্ছে? এটা প্রথম পদের জন্য আই লেখা হয়েছে। এখানে এন কেন লেখা হচ্ছে? শেষ পদের জন্য এন কেন লেখা হচ্ছে? শেষ পদের জন্য এন লেখা হচ্ছে। এস কেন লেখা হচ্ছে? সমষ্টি নির্ণয় করতে চাই, যার জন্য এস লেখা হচ্ছে। বলো বুঝছো কি? তারপরে ফিডব্যাকে লিখেছো ইন্টার দা ভ্যালু অফ এন। যে ভাইয়া এখানে ইনপুট হিসেবে এন এর মানটার মধ্যে জানতে হবে, চলো এর মানটা জানতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে ইন্টার দা ভ্যালু অফ আই কেন হলো না, এস কেন হলো না, তাই না? ইন্টার দা ভ্যালু অফ আই কেন হলো না? এখানে ইন্টার দা ভ্যালু অফ আই নাওনি এর জন্য হচ্ছে এখানে আই এর মানটা তো ভাই দেওয়াই আছে। সবাই সাথে আই এর মানটা দেওয়া আছে। এজন্য ফিল্টারের মধ্যে লেখার সুযোগ নাই যে ইন্টার দা ভ্যালু অফ আই। কথা বোঝা গেছে? এন এর মানটা আমরা জানি না, সো এইজন্য এখানে লেখা হচ্ছে ইন্টার দা ভ্যালু অফ আই। যে ভাই এর মানটা আমরা জানি না, তাই এখানে এস লিখলাম না কেন? ইন্টার দা ভ্যালু অফ আই। ভাই এখানে এস এর মানটা তো তুমি বের করতে চাও, তো এখানে ইন্টার দা ভ্যালু অফ এস এর মানটা কেন বলছো? এস এর মানটা তো তুমি আউটপুট বা ফলাফল হিসেবে বের করবে। ওইজন্য ফিডব্যাকের মধ্যে ইন্টার দা ভ্যালু অফ এস লেখার সুযোগ পাই। কথা বুঝছো কিনা বলো? সবাই সাথে ফিডব্যাকের মধ্যে লিখছো ইন্টার দা ভ্যালু অফ এন। ইন্টার দা ভ্যালু অফ এন কেন লিখছো? মানে এর সংখ্যা জানি, এর মানটা জানি না। এখানে আই কেন লেখনি? আই মানটা দেওয়া আছে, আই এর মানটা তো দেওয়াই আছে। এখানে ইন্টার দা ভ্যালু অফ আই কেন লিখতে যাব, তাই না? আচ্ছা, এস কেন লেখনি? এস বের করতে হবে। এস এর মানটা তো আমরা বের করতে চাই। এই প্রশ্নে এস প্রবলেম সমাধান করতে গিয়ে আমরা এটা
এস এর মানটাই তো বের করতে চাই, অতএব এখানে এস লেখা তো সুযোগ নাই। আচ্ছা, তাহলে স্ক্যানএফ এর মধ্যে লিখতে হবে পার্সেন্টেজ ডি এন্ড এন। কেন ভাইয়া এখানে ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করার কারণে পার্সেন্টেজ ডি নেওয়া হয়েছে। এন্ড দেন চলগুলোকে পার্সেন্টেজ চিহ্ন বা এন্ড চিহ্ন দিয়ে লিখতে হবে। আচ্ছা, লিখতে হবে। এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া যদি এখানে এন এর মানটা দেওয়া থাকে, ধরো এন এর মানটা 100 200 500 যাই হোক না কেন, এন এর মানটা চলক নাই, এন নাই, আর এটা কিন্তু মান টান দেওয়া আছে, আমি সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো ভাই, যদি এন এর মানটা দেওয়া থাকে, মনোযোগ দিয়ে শোনো, এন এর মানটা যদি দেওয়া থাকে তাহলে শুরুতে যে দুইটা লাইন লেখো পেইন্টে পারে স্ক্যানেতে, এই দুইটা লাইন লেখারই প্রয়োজন নেই। কথা বুঝতে হবে, যদি এন এর মানটা দেওয়া থাকে এই দুইটা লাইন লেখার প্রয়োজন, এন এর মানটা দেওয়া থাকলে এই দুইটা লাইন লেখার প্রয়োজন। কথা বোঝা গেছে স্যার? শুরুতে আরেকবার বলো সবাই একসাথে, হ্যাজ ইমপ্রুভড স্টাডি রকিস মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু। আইএনটি কেন লিখেছো? পূর্ণ সংখ্যার জন্য। আই কেন নিয়েছো? কথা বলো, প্রথম পদের জন্য। আস্তে করে শুরু করো। এন কেন নিয়েছো? শেষ পদের জন্য। এস কেন নিয়েছো? সমষ্টি নির্ণয় করতে চাই বা বের করতে চাই। ইন্টার দ্য ভ্যালু অফ এন লিখছো। আই কেন লেখনি? আই মান দেওয়া আছে। এস কেন লেখনি? এস বের করতে হবে। এস এর মানটা বের করতে চাই, শুধু এর মানটা জানি না, ওই জন্য ইন্টার দ্য ভ্যালু অফ এন ভাই। তারপরে স্ক্যানার লিখতে হয়। ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করলে পার্সেন্টেজ ডি, ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা ব্যবহার করলে পার্সেন্টেজ এ। ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করার কারণে এখানে পার্সেন্টেজ ডি লিখেছে। এন্ড চলো নাম্বার চিহ্ন দিয়ে এন্ড চিহ্ন দিয়ে, এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিচ্ছু বুঝি না, তাই না? এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিচ্ছু বুঝি না। ওই পাশে লেখা আছে আমাদের সামনে। দেখো ভাই, ধারা সংক্রান্ত যে কোনো একটা প্রোগ্রাম যদি তোমরা সমাধান করতে চাও, ছোটদেরই ক্যামেরা মেরে দিই, শুরু করেন করে তবে এখানে ঢুকাই দাও তো। তাহলে স্যার এখান থেকে শুরু করে, এই যে বাবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিচ্ছু বুঝিনি, কি হলো না হলো, তাই না? আচ্ছা, লেখাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই পর্যন্ত বুঝছো তো নাকি? এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আসো, ধারা সংক্রান্ত একটা প্রোগ্রাম যদি সমাধান করতে চাও, এই ধারা সংক্রান্ত যে কোনো একটা প্রোগ্রাম তোমরা 4 ধরনের লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে সমাধান করতে পারো। 4 ধরনের লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে সমাধান করতে পারো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে স্যার লুপিং স্টেটমেন্ট কি বা লুপ কাজ করে? লুপ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা চক্র। সবাই একসাথে, লুপ শব্দের অর্থ কি? পুনরাবৃত্তি বা চক্র। একটা প্রোগ্রামে যে সমস্ত কাজ বারবার 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 পুনরাবৃত্তি করতে হয় সেগুলোকে আসলে লুপ বা লুপিং স্টেটমেন্ট বলা হয়। কথা বুঝতে পারছো? তো একটা প্রোগ্রামে যে সমস্ত কাজ বারবার পুনরাবৃত্তি করতে হয় সেগুলোকে লুপ বা লুপিং স্টেটমেন্ট বলা হয়। এরকম লুপ বা লুপিং স্টেটমেন্ট রয়েছে অনেক। 4টা লুপিং স্টেটমেন্ট বিশেষ করে তোমাদের বেশি ব্যবহার করা হয়, বা 4টা লুপিং স্টেটমেন্ট সম্পর্কে তোমাদের পাঠ্যবই আলোচনা আছে। সেই লুপিং স্টেটমেন্ট গুলো রয়েছে, আমি একটু নোট করে রাখি। এক নাম্বার হচ্ছে ফর লুপ। সবাই সাথে, এক নাম্বার কি লুপ? ফর লুপ। হ্যাঁ, দুই নাম্বারটা হচ্ছে while loop, while loop। তিন নাম্বারটা হচ্ছে do while loop, do while loop। লাস্ট নাম্বার হচ্ছে if go to loop। সবাই সাথে, if go to loop। আমি আলোচনার ধারাবাহিকতায় আমি প্রত্যেকটা লুপকে তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বাট যেহেতু আমাদের আজকে ধারার সমস্যা সমাধানে প্রথম ক্লাসে আমরা শুধু ফর লুপটা নিয়ে কথা বলবো, যে ফর লুপটা কি, ফর লুপে কয়টা কাজ করতে হয়, ফর লুপে কখন কোন কাজ করতে হয়, ফর লুপের কোন কাজের নাম কি, ফর লুপের পুরো বিস্তারিত বিষয়ে নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিন্তু ফর লুপ ছাড়া আরো ওই লুপগুলো ব্যবহার করা যেতে পারে, যেগুলো while loop, do while loop, if go to loop। পড়ে দেবেন ওসব, এখন লেখার খুব বেশি প্রয়োজন নেই স্যার, ওটা আজকের ক্লাসের সাথে প্রাসঙ্গিক না। বাট আলোচনার পরিপ্রেক্ষিতে কথাটা আসছে, এই জন্য বলে রাখলাম যে আসলে যে ফর লুপই বলে কিছু আছে তা না, ওরকম while loop আছে, do while loop আছে, if go to loop আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধারা সংক্রান্ত একটা প্রোগ্রাম যদি তুমি সমাধান করতে চাও, ওইরকম 4টা লুপ ব্যবহার করতে পারো। ফর লুপ, while loop, do while loop, if go to loop।
তবে ওই চারটা রূপের মধ্যে আজকে ফার্স্ট নাম্বার রূপ যেটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফল রূপ। আমরা এই ফল রূপ নিয়ে কথা বলবো আজকে ক্লাসে। এখন আসি ফল রূপ বা ফল নামক এই গঠন চক্রে আসলে কি কি ঘটনা ঘটে। একজন শিক্ষার্থী একটা ধারার সমষ্টি যদি নির্ণয় করতে চায় এবং সেটা ফল রূপ দিয়ে, সে শিক্ষার্থীকে মোট চারটা কাজ করতে হবে। ফল মধ্যে যে সমস্যা সমাধান করতে চায়, চারটা কাজের মধ্যে প্রথম যে কাজটা করতে হয় সেই কাজের নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সবাই একসাথে কাজটার নাম কি? ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে ফল রূপে মোট চারটা কাজ করতে হয়। কথা বলো কয়টা? প্রথমে যে কাজটা করতে হয় সেই কাজের নাম ইনিশিয়ালাইজেশন। কথা বলো কাজের নাম কি? ইনিশিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক বা শুরু। সবাই একসাথে ইনিশিয়ালাইজেশন শব্দের অর্থ কি? প্রারম্ভিক বা শুরু। তাহলে প্রথমে করতে হয় ইনিশিয়ালাইজেশন। সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হয় সেই কাজের নাম হচ্ছে কন্ডিশন। সবাই একসাথে সেকেন্ড স্টেপে ফল রূপে যে কাজ করতে হয় সেই কাজটার নাম কি? বলতে উচ্চারণ করো সবাই একসাথে। সেকেন্ড স্টেপে কাজের নাম কি? কন্ডিশন। কন্ডিশনে যা করতে হয় পরে বলছি। এবং তিন নম্বর স্টেপে যে কাজটা করতে হয় সেই কাজের নাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। সবাই একসাথে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এবং লাস্ট স্টেপে যে কাজটা করতে হয় সেই কাজের নাম স্টেটমেন্ট। সবাই একসাথে লাস্ট স্টেপে কাজের নাম কি? স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে এখন আসলে প্রত্যেকটা বিষয়ের সাথে একটু একটু পরিচয় করে দেওয়া হবে। প্রথমে আসলে এখানে এসি ইকুয়াল টু 0 লেখা লিখতে হবে ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে। ভাইয়া এসি ইকুয়াল টু 0 কেন লিখবো? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে একদম ক্লাসের লাস্ট যে টপিকটা পড়াচ্ছি, এই ধারার যে লাস্ট একটা পড়াবো ওটাতে গিয়ে বলবো। আপাতত তোমাদের সাথে তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, আর এই যে লাস্ট স্টেপ যেটা স্টেটমেন্ট, এটার সাথে এই বিষয়টা প্রাসঙ্গিক। এটা বোঝানো হলে তুমি এটা এমনি বুঝতে পারবে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা একদম লাস্ট নাম্বার প্রোগ্রাম যেটা করবো আজকে ক্লাসে, সেই প্রোগ্রামে এই বিষয়ে বিস্তারিত কথা বলে সুবিধা হবে তোমাদের জন্য বুঝতে। তো ধারা সংক্রান্ত যে কোনো একটা প্রোগ্রাম যদি আমরা সমাধান করতে চাই এবং সেটা ফল রূপে সমাধান করি, তাহলে মোট চারটা কাজ করতে হবে। সবাই সাথে বলো কয়টা কাজ করতে হবে? আগে চারটা কাজের নাম আগে জেনে রাখো। প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজের নামটা কি হবে? ইনিশিয়ালাইজেশন। তাই ইনিশিয়ালাইজেশনে তোমাকে দেখে দেখে ধারাটার প্রথম পদ বসাতে হবে। প্রশ্ন দেখে দেখে পরীক্ষার মানে প্রথম পদের মান বসাতে হবে। দেখো না, ইনিশিয়ালাইজেশন লেখা আছে ইকুয়াল টু প্রথম পদ। প্রশ্নের প্রথম পদ যখন যেটা থাকবে তখন তুমি ফর আই ইকুয়াল টু প্রথম পদ যখন যেটা থাকবে তখন সেটা লিখতে হবে। এই ধারার প্রথম পদ কত? এই জন্য তোমরা লিখেছো আই ইকুয়াল টু প্রথম পদ 1। বলো তোমরা প্রত্যেকে বলছো কি? যদি প্রথম পদ 2 থাকে তাহলে ভাইয়া আই ইকুয়াল টু 2। যদি প্রথম পদ 10, 24 যদি এভাবে শুরু হয় তাহলে ভাইয়া আই ইকুয়াল টু প্রথম পদ 10। তাই ইনিশিয়ালাইজেশনের বিষয়টা হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশনে তোমরা কি করবা? ভাইয়া দেখে দেখে প্রথম পদের মান বসাবে। কথা ক্লিয়ার? সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হয় সেই কাজটার নাম হচ্ছে কন্ডিশন। প্রথম কাজটার নাম কন্ডিশন। কন্ডিশনের এই ধাপে একজন শিক্ষার্থীকে ধারাটির শেষ পদের মান বসাতে হয়। কন্ডিশনের এই ধাপে কি বসাতে হয়? ধারাটির শেষ পদের মান বসাতে হয়। তোমার উত্তর ধারার শেষ পদটা কত? এই জন্য তুমি এখানে লিখেছো আই ইজ লেস দ্যান অর ইকুয়াল। এটাকে করতে হয় লেস দ্যান অর ইকুয়াল। সবাই একসাথে কি করতে হয়? লেস দ্যান অর ইকুয়াল। এই কাজটার নাম হচ্ছে কন্ডিশন। আর কন্ডিশনে একজন শিক্ষার্থীকে ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে দেখে দেখে শেষ পদটা লিখতে হবে। প্রশ্নে যখন যেটা থাকবে তুমি তখন সেটা লিখবা। কথা বলছো কিনা? এখন যেরকম এখানে এন আছে এই জন্য আই ইজ লেস দ্যান অর ইকুয়াল শেষ পদ এন লিখেছে। যখন যেটা থাকবে তখন সেটা লিখতে হবে। কথা বুঝছো কিনা? এবং 3 নম্বর স্টেপে যে কাজটা করতে হবে ফলকে, সেই কাজটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অথবা এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, ডিক্রিমেন্ট শব্দের অর্থ হ্রাস পাওয়া। তোমরা যে ধারাটা বোর্ডে দেখতে পাচ্ছ এই ধারায় প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? প্রতি ক্ষেত্রে বাড়ছে না কমছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাই না? যদি একটা ধারায় প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পায়, বোর্ডে দেখো বাবা, দেখা জরুরি না, আমি দেখার জন্য যথেষ্ট সময় দিয়েছি লিখে আমাকে বিভ্রান্তি করতে পারবো না, বোর্ডে দেখো। যদি একটা ধারায় প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পায় তার জন্য লেখা যায় আই ইকুয়াল টু আই প্লাস 1। মানে এই যে আই ইকুয়াল টু আই প্লাস সাধারণ অঙ্কন কত করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে ভাই, দেখো না, আই ইকুয়াল টু আই প্লাস সাধারণ অঙ্কন তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। ধরো তোমার ধারায় প্রতি ক্ষেত্রে তোমাদের যে ধারা লিখতে পাচ্ছি এটা প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেয়েছে? কত করে বৃদ্ধি পেয়েছে? এক করে বৃদ্ধি পেয়েছে। তো এজন্য i = i + 1 লিখতে পারো অথবা i++ লিখতে পারো।
i ইকুয়াল টু i প্লাস 1 লেখা যে কথা i প্লাস প্লাস লেখাও একই কথা সবাই একসাথে i ইকুয়াল টু i প্লাস 1 লেখা যে কথা i প্লাস প্লাস লেখাও একই কথা কথা বুঝছো কিনা সবাই একসাথে i ইকুয়াল টু i প্লাস 1 লেখা যে কথা i প্লাস প্লাস লেখাও একই কথা ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া এইজন্য এখানে তোমার ধারায় যেহেতু প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পেয়েছে এইজন্য তোমরা লিখছো i ইকুয়াল টু i প্লাস প্লাস বড় হচ্ছে বুঝতে পারছো যে ভাইয়া কেন i প্লাস প্লাস দিলেন তার প্রথম স্টেপে যে কাজটা করতে হয় সেই কাজটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন সবাই একসাথে কাজটার নাম কি ইনিশিয়ালাইজেশন কথা বলো কাজটার নাম কি ইনিশিয়ালাইজেশন এখনই বলতে পারতেছ না পরীক্ষায় বলতে পারবা পরীক্ষায় কি এরকম একটা ধারণা সবকিছু দেওয়া বাচ্চারা বলে একটা ধারা দেখতে পাচ্ছ ভাষা দেখতে পাচ্ছি তো বলো তো বাবা ওই যে ধারাটা যেটা সমষ্টি যে নির্ণয় করা হয়েছে ওখানে কোন রূপ ব্যবহার করে করা হয়েছে তার গঠন দেখা হবে তখন কি করবো স্যার পুরো প্রশ্ন থেকে দেখে করবো চলার পরে আমি সেটা প্রাণ দিবি যেটা এই জায়গার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন এই জায়গার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ওই জায়গার নাম হচ্ছে ইনক্রিমেন্ট একটা লিখো স্যার ইনিশিয়ালাইজেশন এখানে ধারা প্রথম পদ বসাতে হয় এজন্য লিখেছি i ইকুয়াল টু 1 সাইসে ব্যাখ্যা পদরূপের গঠন দেখাও তাহলে তোমার ব্যাখ্যা লেখা লাগবে তো তুমি এখন তো ইনিশিয়ালাইজেশন মুখে বলতেই সমস্যা হয় পরীক্ষা খাতা তুমি কেমনে লিখবা ওদের সহজ উচ্চারণ প্রত্যেকটা স্টেপের নাম বলতে হবে অ্যাটলিস্ট কথা বুঝতে পারছো ধারা সংক্রান্ত যে কোনো একটা প্রোগ্রাম যদি সমাধান করতে চাই আমরা আমাদের মোট 4টা কাজ করতে হয় তার মধ্যে 3টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি বাকি বিষয় পরে দেখতেছি হ্যাঁ ধারা সংক্রান্ত যে কোনো একটা প্রোগ্রাম যদি সমাধান করতে চাই ফল রূপ দিয়ে তাহলে ফল রূপের প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন সবাই একসাথে কাজটার নাম কি কাজটার নাম কি ইনিশিয়ালাইজেশনে একজন আর কতবার বলবো ইনিশিয়ালাইজেশনে একজন শিক্ষার্থীকে দেখে দেখে প্রথম পদের মান বসাতে হবে ইনিশিয়ালাইজেশনে কি করতে হবে দেখে দেখে প্রথম পদের মান বসাতে হবে প্রশ্নে যখন যেটা থাকবে তখন সেইটা কথা কি আর কি দ্বিতীয় নম্বর স্টেপে যে কাজটা করতে হয় কাজটার নাম কন্ডিশন সবাই সাথে কাজটার নাম কি কন্ডিশনের এই ধাপে ধারাটা শেষ পদের মান বসাতে হয় প্রশ্নে যখন যেটা থাকবে তখন সেইটা কথা হচ্ছে কি তিন নম্বর স্টেপে যে কাজটা করতে হয় কাজটার নাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি অথবা ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া যদি একটা ধারায় এক এক করে বৃদ্ধি পায় তার জন্য i ইকুয়াল টু i প্লাস 1 লেখা যেতে পারে অথবা i প্লাস প্লাস লেখা যেতে পারে যদি 2 করে বৃদ্ধি পায় ভাইয়া তাহলে i ইকুয়াল টু i প্লাস 2 লেখা যেতে পারে যদি ভাইয়া 10 করে বৃদ্ধি পায় i ইকুয়াল টু i প্লাস 10 লিখো কথা বুঝছো কিনা হবে ভাইয়া যদি 2 করে বৃদ্ধি পায় তাহলে কি করব i ইকুয়াল টু 4টা ক্লাস দেব না ভাই এরকম এখনো নামে নেই সেই সুযোগটা নাই যদি শুধু এক এক করে বৃদ্ধি পায় তার জন্য তুমি i প্লাস প্লাস লিখতে পারো কথা বুঝছো এখন কথা হচ্ছে যে ভাইয়া একটা ধারায় প্রতি ক্ষেত্রে এক এক করে কমতে পারে যদি একটা ধারায় প্রতি ক্ষেত্রে এক এক করে কমে যায় তার জন্য i ইকুয়াল টু i মাইনাস 1 লেখা যেতে পারে সাধারণত অথবা i মাইনাস কথা হচ্ছে কি যদি ভাইয়া 2 করে কমে যায় i মাইনাস যদি ভাইয়া 10 করে কমে যায় i মাইনাস 10 যত বারে বাড়ুক যত কমে কমুক বাড়লে বাড়াতে পারবে কিনা কমলে কমাতে পারবে কিনা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবে কিনা 3 কমলে i - 3 হ্যাঁ 3 কমলে i - 3 4 কমলে i - 4 কথা বুঝো নাই আচ্ছা আমি কয়েকটা লিখছি অত তো লেখা সম্ভব না লিখতে বুঝতে পারলে হয়ে যাবে আচ্ছা ভাইয়া এই যে এখান থেকে এটা বুঝছি এটা বুঝিনি ঠিক কিনা বলো এটা বুঝতে পারিনি আর এটা বুঝতে পারিনি আচ্ছা লাস্ট অংশ এটা বুঝবো তিনটে পার্সেন্টেজ প্রদর্শন করে ভাই সর্বসাকুল্য ফলাফল যেটা আসবে সমষ্টি যেটা আসবে সেটা কিসে আসবে বলো পূর্ণ সংখ্যা আকারে আসবে সামের মান যেটা আসবে সেটা কি আকারে আসবে পূর্ণ সংখ্যা এর জন্য প্রিন্টেড পার্সেন্টেজ প্রদর্শন করে সাম ব্র্যাকেট ক্লোজ করে সেভ কথা বলছো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরেকটা তার কোনো সমস্যা থাকলে তারপর জিজ্ঞেস করতে হবে প্রথমে তোমাকে শুরু করতে হবে অ্যাজ ইনক্লুড স্ট্যাডিও ডট ইজ মেইনলি ফার্স্ট ভ্যালুতে সেকেন্ড ভ্যালু শুরু এতটুকু প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বেসিক অংশ প্রত্যেকটা প্রোগ্রামের জন্য থাকবে এটি লিখতে পারবা কি না আচ্ছা লিখবা তারপর প্রশ্নটা পুরো ডাটা টাইপ সেট করতে হবে প্রশ্ন পড়ে তোমার যতটুকু বুঝতেছো প্রশ্নে বলা হচ্ছে কি যে 1 + 2 + 3 + 4 + ক্লাসের ধারকে সমষ্টি নির্ণয় এই ধার সমষ্টি নির্ণয় করতে পূর্ণ সংখ্যা আসবে কিনা অবশ্যই এই জন্য এখানে ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করা হয়েছে বুঝছো কি এখানে i কেন লেখা আছে প্রথম পদের জন্য i লেখা আছে এই কেন লেখা হয়েছে i না সরলটা আছে প্রথম পদের জন্য শেষ পদের জন্য s কেন লেখা আছে সমষ্টি বের করতে চাই ঠিক আছে ইন্টার দ্য ভ্যালু অফ m i কেন লেখা হয়নি
আই মানটা দেওয়া আছে। এন কেন লেখা হয়েছে জানি না। এস কেন লেখা হয়নি? এসএমএম বের করতে চাই। আচ্ছা, স্ক্যানেতে কি লিখছো? পার্সেন্টেজ ডি এন্ড এন। পার্সেন্টেজ ডি লিখছো কেন? ইন্টিজার টাইপের ডাটার জন্য পার্সেন্টেজ ডি এন্ড এন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা পরের গল্প। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা পরের গল্প স্যার। তাহলে ফর লুপের গঠন প্রথমে লিখতে হয় এস ইকুয়াল, তারপর ফর আই ইকুয়াল টু প্রথম পদ। এখানে প্রথম পদটা হচ্ছে এক, এখানে লিখলে এক। দ্বিতীয় নম্বর স্টেপে কাজ করতে হয় কন্ডিশন, এখানে শেষ পদটা লিখতে হবে। তাহলে শেষ পদটা এন, এজন্য লিখে সাইজ লেস দ্যান ইকুয়াল শেষ পদ এন। এই ধারার প্রতি ক্ষেত্রে বাড়লে বাড়াবো, কমলে কমাবো। এই ধারার প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে, এজন্য আই ইকুয়াল টু প্লাস প্লাস। কেন? এত করে বৃদ্ধি পেয়েছে। তারপরে ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হয় এস ইকুয়াল টু এস প্লাস আই। এর নাম হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টের কাজটা আমি 3 নম্বর প্রশ্নে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, একটা 1 নাম্বার, 2 নাম্বারটা করতে দিই, 3 নাম্বারটা বুঝাই দিই স্টেটমেন্ট কিভাবে কাজ করে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট কোর্স এই পার্সেন্টেজ কি প্রদর্শন করেছে। ভাইয়া ফলাফল যেটা আসুক না কেন, সেটা পূর্ণ সংখ্যা আকারে আসবে এবং ফলাফল সংখ্যা প্রদর্শন করবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোন লাইনটা বুঝতে সমস্যা হবে, এটার কিভাবে, এটার ফলাফলটা কিভাবে আসবে। আমি একটা শেষ পদ দেখে তোমাদের বোঝাচ্ছি ফলাফলটা কিভাবে আসবে। হ্যাঁ, 3 নাম্বারটা যেটা ফলাফলটা কিভাবে আসবে ওটা বুঝতে গেলে স্টেটমেন্টটা বুঝতে হবে। তুমি একটা দেখো, এটা আদলে একটা দেখো, আমি 3 নাম্বারটা ফলাফল কেমন আসবে সেটা দেখো। চলো 2 নাম্বার প্রশ্ন দেখো তোমরা, যেখানে থাকবে ধরো 2 যোগ 4 যোগ গুণোত্তর ধারা থাকতে পারে না, সবই সাধারণ সমান্তরাল। ওকে, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 10 যোগ 200। এভাবে যদি এমনটা হয় তাহলে কেমন হবে বলো? গুণোত্তর ধারাটা পুরো হয়। এই বোর্ডে যে লেখা আছে এটা বুঝছো কিনা আমি এটা লিখে দেব। কি থাকতে পারে কি পারবে সেটা আমি বলবো। যদি এর নাম দেওয়া থাকে তাহলে প্রিন্টেড স্ক্যানার থাকার দরকার আছে না। এর মানটা দেওয়া থাকে প্রিন্টেড স্ক্যানার দেখা। আচ্ছা, আইএনজি লেখো আগে, আমি করে দিচ্ছি। চলো সেকেন্ড ব্র্যাকেট কোন তো দাও সবাই। আইএনজি লেখছো, এই প্রিন্টেড স্ক্যানার লাইন লেখার দরকার নেই স্যার। আইএনজি লেখছো? হ্যাঁ, আইএনজি লেখছো না? এর লেখো না, এর লেখা দাও। আচ্ছা, আই লেখো, এস লেখো, সেমি করো। আই লেখো, এস লেখো, সেমি করো। দিছাও একবার সরাসরি শুরু করো, s equal to 0 লো এখান থেকে শুরু করো, s equal to 0 s equal to 0 লেখছো। ফর i equal to প্রথম পদ কত? 2 i is less than or equal শেষ পদ কত? 200। দেখো 200 প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কত করে? 2 i equal to i plus 2। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, s equal to s plus a আমি দা আছে। এসি ওয়ার্ডে সলভ করো তো। দুটো লাগে আর নিচে প্রিন্টেড লিখবো। হ্যাঁ, যা আছে তাই পুরো লাগবে। মনে যা আছে এই তিনটে ফলাফল প্রদর্শনের জন্য, এই যে পিছনে এটা ফলাফল প্রদর্শনের জন্য। তবে ফলাফল যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যা আকারে আসবে সামনের মানটা, এর জন্য পার্সেন্টেজটি প্রদর্শন করে। আজকের ক্লাসের শেষ প্রশ্নের আগের প্রশ্ন, আর এটা নিয়ে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা বলার চেষ্টা করবো। এটা না বলে তোমরা দেখে দেখে আমাকে এই প্রশ্নটা লিখে দাও। তুমি ধরো 10 যোগ 20 যোগ 30 যোগ যোগ 100 ধারাটির সমষ্টি নির্ণয়। হ্যাঁ, এটা করে দেবো। 10 যোগ 20 যোগ 30 যোগ যোগ 100 পারবা না? এটা রাধুনি দেখে দেখে করে দিতে পারবো। কিছু বুঝো না, করতে তো পারবে না। কিন্তু ব্যাখ্যা আমি বলছি একটু পরে। এই লাইন আর এই লাইনটা ব্যাখ্যা তোমরা জানতে চাও, তাই না? এবার তুমি লিখতেছো না কেন? হাতে নিয়েছো নি? এই যে সর্বনাশ। একটু দ্রুত লেখো। তাহলে সবাই একসাথে has improved his career 8 মিলিয়ন কাজ থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু।
করতে কত 100 প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেয়েছে বাকিটা যেটা সাধ্যমতো একটু দ্রুত লেখো তার বিষয় বুঝতে সুবিধা হবে সবারই হয়েছে এবার এখন আসো আই ইকুয়াল টু প্রথম পদ এই কাজের নাম কি প্রথম ইনিশিয়াল এই কাজের নাম কন্ডিশন এই কাজের নাম ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এই কাজ এই কাজ এই কাজ এই তিনটা কাজের লেখা বুঝছো মিশাই দিব কিন্তু তাহলে এই পাশে মিশাই দিলাম স্যার এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই এটা বুঝি নাই আর এস ইকুয়াল টু 0 তার এটা বুঝি নাই বাকিটা মোটামুটি যে কোনো ধারা দিলে পারা যাবে স্যার পারা যাবে কিনা বল বাট দেখতে লেখা তাই ফলাফল কিভাবে আসবে এদিকটাকে যেটা বলবো এখন ফলাফলটা দেখানোর চেষ্টা করছি বাকিগুলো বিশেষ করতে হবে এটা তো ক্লিয়ার নাকি আচ্ছা আসো ফলাফল কিভাবে আসবে বোর্ডের দেখাও দেখো ভাই প্রথমে লেখো এটার ফলাফলটা কেমন আসবে দেখো আমাদের এই ধারাটা প্রথম পদ কত 10 যোগ 20 যোগ 30 যোগ যোগ 100 শেষ পদ তাই না আচ্ছা প্রথমে এটা লিখে নাও ব্যাখ্যা লিখে লম্বা একটা জায়গা লাগবে মোটামুটি লম্বা একটা জায়গা লাগবে হবে মানে আমাদের লম্বা জায়গা লাগবে যেখানে লেখো এস ইকুয়াল টু 0 সবাই সাথে স্যার এস ইকুয়াল এটা 3 নাম্বার ছিল না বাবা সব নাম্বারের ব্যাখ্যা বলছি স্টেটমেন্টে না 3 নাম্বার সব নাম্বারের ব্যাখ্যা 3 নাম্বারটা বোঝাই দিচ্ছি সবগুলো ওই অংশটুকু ব্যাখ্যা এই অংশটুকু এই অংশটুকু ব্যাখ্যা তোমাকে জানতে হবে সেটা কেন লিখলাম এটা কেন লিখলাম দেখা হয়েছে সবার 10 যোগ 20 যোগ 30 যোগ ডট 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 যোগ 100 লিখছো না এবং s ইকুয়াল টু 0 লিখছো না আচ্ছা কেন লিখবো তাই না দেখো ভাই ধারা সমষ্টি নির্ণয় করতে ধরে নিতে হয় s ইকুয়াল টু 0 দেন s ইকুয়াল টু s প্লাস i এই কথাটা লেখা s ইকুয়াল টু 0 s ইকুয়াল টু s প্লাস i তো একসাথে s ইকুয়াল টু 0 s ইকুয়াল টু s প্লাস i যখন ধারা সমষ্টি নির্ণয় করবে সব ক্ষেত্রে সব সময় ধরে নিবা s ইকুয়াল টু 0 প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ধরবো s ইকুয়াল টু 0 ধরবোটা কেন আর s ইকুয়াল টু 0 ধরা বলতে আসলে কি বোঝায় প্রোগ্রামিং s ইকুয়াল টু 0 ধরা বলতে আসলে কি বোঝায় এখানে s ইকুয়াল টু 0 ধরা বলতে বোঝানো হয় এই s এর মানটা হচ্ছে 0 সবাই সাথে বোঝানো হয় s এর মানটা 0 প্লাস i এর প্রথম পদের মান কত 10 তোমরা একটু কষ্ট করে এইটুকু লেখো তো দেখো s equal to s plus i তাহলে s এর মান হচ্ছে 0 ধরে নিয়েছে ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে সব সময় ধরে নিতে হয় s equal to 0 অতএব s equal 0 i equal 10 কেন ভাইয়া প্রথম পদের মানটা হচ্ছে 10 i এতটুকু বুঝছো কিনা তারপর এই দুটো সংখ্যা যোগ করে হবে যেটা এটা হচ্ছে s এর মান তাহলে বলো 0 আর 10 যোগ করলে কত হবে রে 10 লেখো ইকুয়াল আমি যেমনটা দিয়েছি হ্যাঁ এইটুকু আস্তে আস্তে আমি যেভাবে লিখতে বলি লেখো তোমরা লিখছো কিনা বোর্ডে দেখো এখানে পরবর্তী স্টেপে এসে এই s এর মানটাই হবে 10 তার সাথে i এর প্রথম পদ 10 পরের পদ 20 তারপরের পদ 30 প্রতি ক্ষেত্রে কত কত করে বাড়ে 10 i এর দ্বিতীয় পদ কত হবে যদি প্রথম পদ 10 আর দ্বিতীয় পদ 20 তারপর 30 তারপর এখানে আমাদের থাকবে 100 আচ্ছা তাহলে এখানে কি করলাম স্যার এখানে as এর মানটা যেটা পাইছো সেটা পরবর্তী স্টেপে এসে as এর জায়গায় লিখব তাহলে as এর মানটা হবে 10 এবং ধারার দ্বিতীয় পদ হচ্ছে 20 এই দুটো সংখ্যা যোগ করে হবে যেটা উক্ত ধারার প্রথম দুইটা পদের সমষ্টি সেটা তাহলে 20 আর 10 কত হলো 30 ইকুয়াল দেওয়া সবাই একসাথে এতটুকু লিখছো কিনা বলো বাকি কথা পড়ে লিখছো কিনা আমি সেটা হিসেবে করব পরবর্তী স্টেপে এসে ভাগ করে থাকো as এর মানটাই হবে 30
তার সাথে 3 নাম্বার পদ কত হবে বাবা? 3 নাম্বার পদটা হবে 30 এ। এই দুটো যোগ করে হবে যেটা তোমার ধারাটার প্রথম 3টা পদের সমষ্টি সেটা। দেখো বুঝছো কিনা? এটা চলতে থাকতে হবে, দেখো চলতে থাকবে। পরবর্তী স্টেপে এস এর এই মানটা হচ্ছে 60 আর ধারা আয়ের পরের পদের মান কত হবে? 40। তাই দুটো সংখ্যা যোগ করে কত হবে? 100। কথা বলো 100। লিখতে থাকো বাবা, আয়ের মান যতক্ষণ না পর্যন্ত 100 হয় লিখতে থাকো। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 100, তার সাথে পরের পদ যোগ করলে কত হবে? 150। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 150, তার সাথে 6 নাম্বার পদ কত হবে? 60, যোগ করলে কত হবে? 210। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 210, তার সাথে যোগ করো 7 নাম্বার পদ 70, তাহলে কত হবে? 280। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 280, তার সাথে 8 নাম্বার পদ যোগ করো 80, কত হবে? 360। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 360, তার সাথে 9 নাম্বার পদ যোগ করো, কত হবে? 450। লিখতে থাকো। পরবর্তী স্টেপে এস এর মানটাই হবে 450, তার সাথে শেষ পদ 100 যোগ করলে সমষ্টি কত? 550। 550 দেখছো সবাই? আচ্ছা বলে একটা বিষয় I is less than or equal 100। I is less than or equal 100 এই কথাটা লিখছো না? যতক্ষণ না পর্যন্ত এর মানটা 100 সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতেই থাকবে। একটু বোর্ডে ভালো করে লক্ষ্য করে দেখো, মনোযোগ করে দেখো এখানে কি কি করা হয়েছে। তার আগে একটা কথা বলে দেখো, তুমি যখন তিনটা পূর্ণ সংখ্যা যোগ করছিলে তখন একটা প্রসেস ছিল কিনা? প্রসেসটা কি ছিল? যে ভাইয়া সাম ইকুয়াল a প্লাস b প্লাস c। যখন তুমি তিনটা সংখ্যার গড় বের করো তখন একটা প্রসেসের মধ্যে তোমাকে গড় বের করতে হবে। প্রসেসটা তখন ছিল এভারেজ ইকুয়াল সাম ভাগ 3। যখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছো তখন প্রসেসটা কি ছিল? ভাইয়া এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন করতে হবে। যখন তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করছো তখন প্রসেসটা কি ছিল? ভাইয়া এরিয়া ইকুয়াল টু 3.1416 ইনটু r ইনটু r অথবা 3.14 ইনটু r ইনটু r। এনয় কি ভাই প্রত্যেকটা প্রোগ্রামের একটা প্রসেস আছে কিনা বলো, প্রসেসিং আছে কিনা? তো ধারার যখন সমষ্টি নির্ণয় করতেছে আমি দেখি এটা প্রসেসটা হচ্ছে s ইকুয়াল টু s প্লাস r। এই প্রসেসিং এর কাজটাই করে থাকে স্টেটমেন্ট। এখন আসলে যে ভাই স্টেটমেন্ট কিভাবে কাজ করে? স্টেটমেন্ট যেভাবে কাজ করে তিনটা সংখ্যা নরমালি যখন যোগ করো সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c প্রিন্ট সাম, বাট ধারাটা যোগ করে এক এক করে বারবে যোগ করবে, এক এক করে বারবে যোগ করবে। এটা আমরা যদি চলকটি লিখি তাহলে এমনটা দ্বারা যে s ইকুয়াল টু s প্লাস i। আর এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে s ইকুয়াল টু 0, s ইকুয়াল 0 বলতে বোঝানো হয় as এর মান 0, as এর মানটা হচ্ছে 0 এবং i এর মানটা এখানে দেওয়া আছে প্রথম পদ 10। এখানে প্রথম পদটা লেখা হয়েছে। দেখো ভাই এই ধারা প্রথম একটা পদের সমষ্টি কত? 10। ভালো করে দেখো একটা পদের সমষ্টি কত? 10। প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেয়েছে? 10। সেকেন্ড স্টেপে এসে কি করেছো? as এর জায়গায় as এর মান যত এখানে এটা এসে লিখবে তত। পরবর্তী স্টেপে as এর মানটাই হবে 10। পরবর্তী স্টেপে as এর মানটাই হবে 10। 10 এর সাথে ধারাটার 2 নাম্বার পদ যোগ করে হবে যেটা, আমার কথা শুনো, 10 এর সাথে ধারাটার দ্বিতীয় নাম্বার পদ যোগ করে হবে যেটা। তুমি ভালো করে বোর্ডে লক্ষ্য করে দেখো উক্ত ধারার প্রথম দুইটা পদের সমষ্টি সেটা। উক্ত ধারার প্রথম দুইটা পদের সমষ্টি এটা নয় কি? পরবর্তী স্টেপে s এর মানটাই হবে 30, তার সাথে ধারার 3 নাম্বার পদ যোগ করলে হবে 30 30 60। পরবর্তী স্টেপে s এর মানটাই হবে 60, তার সাথে ধারার 4 নাম্বার পদ যোগ করলে হবে যেটা উক্ত ধারার প্রথম 4টা পদের সমষ্টি সেটা। কথা বুঝছো কি? পরবর্তী স্টেপে s এর মানটাই হবে 100, তার সাথে 5 নাম্বার পদ 50 যোগ করে হবে যেটা। তুমি ক্যালকুলেটরে হিসাব করে দেখো উক্ত ধারার প্রথম পদ যদি 10 হয়, শেষ পদ যদি 100 হয়, প্রতি ক্ষেত্রে যদি 10 করে বৃদ্ধি পায় উক্ত ধারার প্রথম 5টা পদের সমষ্টি 150 হয়। কথা বুঝছো কি? পরবর্তী স্টেপে s এর মানটাই হবে 150, তার সাথে 6 নাম্বার পদ যোগ করে হবে যেটা উক্ত ধারার প্রথম 6টা পদের সমষ্টি এটা। তাহলে এভাবে চলবে কত পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত i is less than or equal 100, যতক্ষণ না পর্যন্ত i মান 100 সমান না হচ্ছে। 100 ছোট হওয়া যাবে অথবা সমান হতে হবে। কেন? less than or equal, তাই না? i is less than or equal, যতক্ষণ না পর্যন্ত i এর মান 100 সমান
অথবা ছোট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস তোমাকে প্রবাহমান করতে হবে বা চালাতে হবে। এই প্রসেসটা চলার ফলে দেখো বোর্ডে থাকো ভাই, এই প্রসেসটা চলার ফলে একদম লাস্ট স্টেপে এস এর মান পাইছো যেটা, এস এর মান পাইছো যেটা, এই যে এস এর মান পাইছো যেটা, এস এর মান পাইছো যেটা, তোমার উক্ত ধারার সমষ্টি সেটা। তুমি ভালো করে হিসেব করে বাসায় দেখো, 10 থেকে শুরু করে শেষ পর্যন্ত 100 হয়, উক্ত ধারাটার সমষ্টি কিন্তু 550 হয়। তাই নয় কি? যদি কোন একটা ধারার প্রথম পদ 10 হয়, প্রতি ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পায়, ধারাটার প্রথম 10টা পদের সমষ্টি 550 হয়। কথা বোঝা গেছে? এত কিছু তো তোমার লেখার প্রয়োজন নেই, তোমাকে জাস্ট এইটুকু লিখলেই হচ্ছে s = s প্লাস 1। আর এটা লেখা তোমাদের জন্য, এটা পরীক্ষার খাতায় লেখার সুযোগ নাই, এটা পরীক্ষার খাতায় কখনো লিখতে পারবে না বা লেখা যাবে না। কথা বোঝা গেছে? স্যার শুধু জানতে চাই যে s = s প্লাস i এটা তুমি লিখছো কিনা ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যদি ফল বলতে সমাধান করতে চাও। কথা বোঝা গেছে? আচ্ছা, s = 0, s = 0 কেন? যে ভাইয়া আপনি বললেন ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে সবসময় s এর মানটা 0 ধরে নিতে হবে। ভাইয়া যদি 2 4 6 8 10 এভাবে হয় তাও ভাই s = 0 কেন? তাহলে প্রথম পত্র 2 ও 2 দাও, তারপর 12 তে শুরু হবে, তো ধারাটা এরকম তো ছিল না। কথা বোঝা গেছে? অলওয়েজ s এর মানটা 0 রাখতে হবে তোমার, পুরো ব্যাপারটা বুঝতে হবে। তো রাশকোষী কি ছিল? 10 যোগ 20 যোগ 30 যোগ যোগ 100 শুরু করেছে হ্যাজ ইনপুট স্ট্যাডিয়াল ডট এক্স মেইন লিখে ফার্স্ট থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু, আইএনজি লিখেছো প্রথম পদের জন্য আই, শেষ পদের জন্য এস, এখানে এল লেখার প্রয়োজন নাই, লিখে লিখতে পারো, সমস্যা হবে না। তারপর s = 0 ফর i = প্রথম পদ, i লেস দ্যান শেষ পদ লিখবা, i = i প্লাস সাধারণত প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে অথবা কত করে হ্রাস পাচ্ছে সেটা দেখাবে। তারপর এস সেকেন্ড ব্র্যাকেট ওপেন করতে হয়, এই সেকেন্ড ব্র্যাকেট কেন ওপেন করছো? ওটা গঠনের সেকেন্ড ব্র্যাকেট, দেখছো না গঠনের এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দেন s প্লাস i লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তিনটে পার্সেন্টেজ প্রদর্শন করে দিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করছো কিনা, কোন লাইন বুঝতে তোমার সমস্যা জিজ্ঞাসা করবে, সমস্যা হচ্ছে না, সমস্যা যদি নাইবা থাকে তোমরা আমাকে না দিকে একটা করে দিবে, এটা ভালো করে অন্তর্দৃষ্টিতে দেখো, যদি মনে হয় যে হ্যাঁ ভ্যাস বুঝতে পারছি তাহলে তোমরা আমাকে না দিকে একটা করে দিবে। বলো 5 যোগ 10 যোগ 15 যোগ, ভালো পাতা ফ্রেশ পাতা, একদম ফ্রেশ একটা পাতা, 5 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 যোগ 50, ধারাটির সমষ্টি নির্ণয় করো। 5 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 যোগ 50 অথবা 50, ধারাটির সমষ্টি করো। সবাই একসাথে হাত চালাতে হবে, হ্যাজ ইনক্লুড স্ট্যাডিও ডট এক্স মেইনলি the first bracket the second bracket has include stadio dot h mainly the first bracket the second bracket open করো, ইন্টিজার টাইপের ডাটা নাও, i লেখো, s লেখো, সেমিকোলন দাও, s = 0 for i প্রথম পদ কত? 5 i is less than or equal, শেষ পদ কত লিখবা? 50, প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেয়েছে? 5 দেখো i = i plus 5, second bracket open, s = s plus i = i plus। দেখা হচ্ছে ভাই, আরেকটা প্রশ্ন বলা প্রয়োজন আমাদের, যদি এই প্রশ্নটা যদি এরকম হয়, ধরো 10 স্কয়ার যোগ 20 স্কয়ার যোগ 30 স্কয়ার যোগ যোগ 100 স্কয়ার, আচ্ছা তোমরা যে প্রশ্নটা লিখছো শেষ তোমাদের, আমি আমি এটা বুঝাই দিব, তোমরা ওই প্রশ্নের মাথার উপরে স্কয়ার দাও তো ভাই, যে 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার, খালি প্রশ্নের উপরে দিয়ে স্কয়ার দিয়ে দাও সবগুলো। তোমরা যে আমার কথাকে ভালোভাবে শোনো, তোমরা একটা প্রশ্ন লিখছো না, তোমাদের লেখা প্রশ্নটা কি বলো তো? 5 যোগ 10 যোগ এরকম না, আমি এটা বুঝাই দিব, তোমরা ওইটা করে দিবা, ওটা ক্লিয়ার করে দিব। 5 স্কয়ার যোগ 10 স্কয়ার যোগ 15 স্কয়ার যোগ 50 স্কয়ার, প্রশ্ন যাই ছিল ওর মাথার উপর শুধু স্কয়ার দিয়ে দাও। এবার শেষ করছো লেখা, প্রশ্ন যেটা ছিল ওটা মাথার উপর শুধু স্কয়ার, এবার নতুন করে লিখছো কেন? তো পড়ায় আছে, শুধু মাথার উপর স্কয়ার দিয়ে দাও না, ওটাই আই শুধু মাথার উপর স্কয়ার দিয়ে দাও, বুঝছো? তাহলে কি করব? এরকম কাজ ক্যান্সার করা আছে, আমি বলে দিচ্ছি দেখো। এবার যে মাথার উপর যে স্কয়ার আছে না, বোর্ডে দেখাও, আমি এটা করে দেব, তোমরা ওইটাতে কাহিনী করবে, বুঝলি? প্রশ্নের অ্যানসার তো পড়ায় আছে, জাস্ট ওটা দিয়ে রিড করবে ভাই, কথা বুঝুন। আসুন মাথার উপরে যে স্কয়ার গুলো আছে
স্যার এই 10 স্কয়ার 20 স্কয়ার 30 স্কয়ার যোগ 100 স্কয়ার এই স্কয়ার গুলো থাকার কারণে পুরো প্রশ্ন যা আছে তাই রাখবে int is is equal to 0 for I equal to 10 I স্কয়ার ভাই 10 স্কয়ার লিখবো না আরে না দরকার নেই I স্কয়ার ইকুয়াল 100 I ইকুয়াল I প্লাস সাধারণ উত্তর সব ঠিক থাকবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন s ইকুয়াল টু s প্লাস i শুধু এই যে এই অংশটুকু স্টেটমেন্ট নামক যে অংশটুকু জাস্ট এখানে একটু পরিবর্তন করতে হয় কি পরিবর্তন s ইকুয়াল টু s প্লাস i লেখা আছে বুঝছো জাস্ট এর সাথে ইনটু i লিখে দিবা ঠিক আছে লিখো তা তোমার কি লিখবে তোমরা তোমাদের কাজ পরিবর্তন করো আমরা বুঝতে পারবো না ইজি হলো এটা সেইটুকু পরিবর্তন কথা বুঝছো কি পুরোটা ঢেলে সাধারণ দরকার নেই আমাদের করে এবার কথা বুঝছো কি বাকিটা যা আছে এই যে মাথার উপর যে স্কয়ার গুলো ছিল যার কারণে শুধু স্টেটমেন্টটা লিখতে হয় s ইকুয়াল টু s প্লাস i ইনটু i কথা বোঝা গেছে এখন কথা হচ্ছে যে ভাইয়া মাথার উপর যদি কিউব থাকে তাহলে s ইকুয়াল টু s প্লাস i ইনটু i যদি ভাই মাথার উপর 4 থাকে তাহলে s ইকুয়াল টু s প্লাস i ইনটু i ইনটু i ইনটু i এভাবে লেখা লাগে কথা বুঝছো কি যেহেতু মাথার উপর শুধু স্কয়ার আছে অতএব s ইকুয়াল টু s প্লাস i ইনটু লেখা রাইট সাইডে সেমিকোলন দিয়ে দিলাম বলো এই স্কয়ার আমরা এই টাইপের পারবা কিনা ভাই যে কোনো ধারা সমষ্টি নির্ণয় করতে পারা যাবে কিনা সেটা 2 এর থেকে শুরু হোক 10 এর থেকে শুরু হোক 5 এর থেকে শুরু হোক 1 এর থেকে শুরু হোক পারবে কিনা পারা যাবে কখন গঠন মনে থাকবে যখন কথা বুঝছো কি যে প্রথমে আমাকে প্রথম পদ দেখতে হবে যে শেষ পদ বাড়লে বাড়াবো কমলে কমাবো স্টেটমেন্ট ফলাফল কাজটি শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত বলো ভাই বুঝতে কোন লাইনে সমস্যা আছে কিনা সমস্যা আছে কোন সমস্যা আছে নাই প্রাইভেট আছে তারপর নেক্সট পার্ট হবে শুরু করো হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়া শেষ আচ্ছা অনেক মনে করছো আলহামদুলিল্লাহ পড়া শেষ